দ্য রিপোর্ট লাইভের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছে ফারহান হাসান বর্ণ এবং সায়েদ সাদমান। ফারহান হাসান বর্ণ, আপনার পরিচয়টা যদি আপনি নিজেই একবার দিতেন। আমি ফারহান হাসান বর্ণ, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আর এখন হচ্ছে আমাদের জুলাই যে বিশেষ সেলটা হয়েছে, বিশেষ সেলের মনুমেন্ট সাবসেলের দায়িত্বপ্রাপ্ত আছে, কাজ করছি। সাদমান, আপনার পরিচয়টা। আমার নাম সৈয়দ সাদমান সাকিব। আমি একজন সাধারণ শিক্ষার্থী। আন্দোলনের মাঝে আমি ছাত্রদের প্রতিনিধি হিসেবে ছিলাম, ব্যাস এটুকুই। তো ফারহান, আপনি কেমন আছেন এবং আন্দোলনের পরবর্তী যে 6 মাস কেমন কাটলো আপনাদের? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত বেশ ভালো আছি। তবে ভালো থাকাটা আসলে ভালো না। এখন পর্যন্ত আমরা যারা বিপ্লবীরা আছি, আমরা একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে যাচ্ছি সব কিছু মিলিয়ে। তো দেখা যাচ্ছে যে শুরু থেকেই আমরা মানে 5 তারিখ পরবর্তী সময়গুলোতে আমি নিজে অনেক কিছু সাক্ষী হয়েছি, অনেক কিছু ভিত্তিম হয়েছি। এখন পর্যন্ত আমাদের উপর নানাভাবে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে, আমাদের উপর নানাভাবে প্রেশার পড়ছে এবং আমরা মনে করছি যে আমরা এখন পর্যন্ত সেফ না। এবং সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে আমরা এখন পর্যন্ত আসলে ওভাবে ভালো থাকতে পারছি না সবকিছু মিলে। আমি মনে করি যে আমরা যারা আন্দোলনকারী শিক্ষার্থী ছিলাম, যারা বিপ্লবীরা ছিলাম, তারা তো আসলে টার্গেটেড, তাদেরকে মানুষ টিকে রেখেছে। এবং যারা বিগত সময়গুলো যারা স্বৈরাচারের দোষর ছিল, এরা কিন্তু এখন পর্যন্ত আমাদের উপর আক্রোশটা ফেলতে চেষ্টা করছে বা আক্রোশ দেখাচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে। এবং নতুন করে যদি বলতে হয়, আমরা যারা বিপ্লবীরা আছি তারা এখন পর্যন্ত আমরা আসলে সেফ ফিল করছি না। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস হলো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিগত আমাদের যে আন্দোলনটা হলো, যে অভ্যুত্থানটা হলো, সেখানে কোনো রকম বিচার সেটা হচ্ছে না, সেটার কোনো বিচার মানে আমরা দেখতে পাচ্ছি না, মানে কোনো রকম অ্যাকশন সরকার দেখাতে পারছে না। সেই জায়গা থেকে মানে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠন যারা আছে তারা ধীরে ধীরে গর্ত থেকে বের হচ্ছে এবং আমাদের উপর নানাভাবে সেটার অ্যাটাক করার চেষ্টা করে যাচ্ছে। তো আমার মনে হয় যে বিপ্লবীরা এখন পর্যন্ত আসলে কি বলে, মানে অনেকে মারা গিয়েছে, আবার আমরা যারা আছি আমরা নিজেরা আসলে কতটুকু মানে আমাদের জীবনের মানে নিরাপত্তা নিশ্চিত করতে পারবো সেটা আমরা আসলে জানি না। তো আপনারা জানেন যে আমরা যারা সমন্বয়ক আছি, যারা স্টেট সমন্বয়ক ছিলাম, তাদেরকে আসলে এখনো টার্গেট করা হচ্ছে। বিশেষ করে আমরা যেহেতু মোহাম্মদ ধানমন্ডি এরিয়ায় আন্দোলন করেছি, তো আমাদের এখানে আসিফ কমিশনার, সাবেক সেনা প্রধান আজিজের ভাতিজা, সে আমাদের উপর পরপর 3 দিন আমাদের উপর অ্যাটাক করেছে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সে ফেসবুক স্টোরিতে আমাদেরকে নিয়ে থ্রেটমূলক স্ট্যাটাস দিচ্ছে যে বাংলাদেশি ফিল্ড এদেরকে ধরে ধরে মারা হবে, আমাদেরকে অ্যাটাক করা হবে। এবং শুধু আমরা না, সারা বাংলাদেশেই দেখবেন যারা বিপ্লবীরা আছে, যারা সমন্বয়ক আছে, তাদেরকে টার্গেট করে থ্রেট দেওয়া হচ্ছে, তাদেরকে হচ্ছে নানারকমভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমি আমার নিজের এলাকা যদি বলি, আমার বাড়ি ফরিদপুরে। তো এখন পর্যন্ত আমি আমার মানে ফরিদপুরে আমার পরিবারের কাছে যেতে পারিনি, বিকজ আপনারা জানেন যে আমার ফরিদপুর যেটা, সেটা পুরোপুরি আওয়ামী লীগের একটা অন্যরকম রেড জোন। তো সেই জায়গা থেকে আমি নিজেও একটা মানে থ্রেডের মধ্যে আছি যে বাড়িতে গেলে আমাকে কোনো রকম ভাবে অ্যাটাক করা হবে কিনা বা আমার কোনো ক্ষতি হবে কিনা। তো আমি মনে করছি যে এই জায়গাটা আসলে সরকারের একটা কি বলে ব্যর্থতা আছে। সরকার এখন পর্যন্ত যে আওয়ামী লীগ যে তার অঙ্গ সংগঠনগুলো যারা আসলে গণহত্যায় জড়িত ছিল, যারা এই বিগত সময়গুলোতে খুন গুম জুলুম নির্যাতনের সাথে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় না এনে এখন পর্যন্ত মানে ধরাছোঁয়ার বাইরে রেখেছে। সেই জায়গা থেকে মনে হয় যে তারা এই কাজগুলো করার সাহস দেখাচ্ছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই যে দোষর যারা আছে তাদের ক্ষেত্রে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা হলেও ব্যর্থ। তবে হ্যাঁ, ব্যর্থ তো অবশ্যই, কারণ আওয়ামী লীগের যে বিচারটা হওয়ার দরকার ছিল, যে বিচার হওয়ার কথা ছিল, সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হচ্ছে না এখন পর্যন্ত, দৃশ্যমান কিছু হচ্ছে না। তবে রিসেন্ট গত পরশু হচ্ছে আমরা যেটা দেখেছি যে অপারেশন ডেভিল হান্ট নামে যে অপারেশনটা চালু করা হয়েছে, সেই জায়গা থেকে যৌথ বাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং বেশ কিছু সংখ্যক মানে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করতে সমর্থন হয়েছে। এই ব্যাপারে সাদমান যদি কিছু বলেন যে আপনার কি মনে হয়? আচ্ছা, দেখেন, অ্যাটাকের ঘটনাগুলো কিন্তু সত্য যে আসলে টার্গেট করে করে কিছু সংখ্যক সমন্বয়ক, কিছু সংখ্যক প্রতিনিধি বা হচ্ছে যাদের ফেসটা আসলে তৈরি হয়েছিল আন্দোলনের মাঝে, তাদেরকে কিন্তু আসলে টার্গেট করা হয়েছে এবং নানানভাবে হুমকি প্রদর্শন করা হয়েছে, সেটা ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক। সো এই জায়গাগুলো যখন দেখা গেছে যে এই মানুষগুলো যখন এই সিচুয়েশনগুলো ফেস করতেছে, তখন কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে যারা যারা কাজ করছে বা যারা যারা প্রতিনিধিত্বে আছে, তাদের তরফ থেকে যদি হাতটা আরেকটু আগে বাড়িয়ে দেওয়া হতো,
তাহলে হয়তো তারা আরো বেশি সেফ ফিল করতো বা তাদের সেফটিটা ইনশিওর করা সম্ভব হতো। আর নেতাকর্মীর বিষয় যেটা বললো বর্ণ, হ্যাঁ আমি অবশ্যই একমত। দেখুন আমরা মোহাম্মদপুর, ধানমন্ডি এই এরিয়াগুলোতে আসলে বেশি আন্দোলনে অ্যাক্টিভ ছিলাম। সো এখানে আসিফ ছিল আমাদের জন্য সবচেয়ে বড় একটা থ্রেট, কারণ এবং এখনো ওটা ধরা হচ্ছে, কারণ যেহেতু রিসেন্টলি সে তার সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভিটি দেখাচ্ছে। তো তারা ভয়ভীতি আসলে প্রদর্শন করার চেষ্টা করছে। আসলে কি বলবো, ওই যে বিষয়টা কিরকম জানেন, ওই যে বলে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এখন সে তো যদি এতই হ্যাডম থাকতো আর এত কিছু যদি হতো, তাহলে তার আসলে দেশ ছেড়ে পালানোর দরকার হতো না। তো সে পালিয়ে যাওয়ার পরেও আসলে ভয় দেখাচ্ছে। এখন এটা দেখাবে, এটা স্বাভাবিক। তবে এদের যে সকল নেতাকর্মী চেলাগুলো আছে, যেগুলো হচ্ছে আসলে এদিকে সেদিকে ঘাপটি মেরে আছে, তারা কিন্তু এখনো স্টিল আছে এবং কারো না কারো শেল্টারে আছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে বিনীত প্রার্থনা যে এদেরকে আসলে খুঁজে খুঁজে ধরে ধরে সেলে ভরা হোক। তাহলে হবে কি, এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যারা করতো এবং করছে, এদেরকে সুষ্ঠু বিচারের আওতায় আনা সম্ভব হবে, এটা বলে আমি মনে করছি। এখন এখান থেকে আমি আসলে একটা প্রশ্ন আসি সাদমান আপনার জি জি কাছে। শিওর। অন্তর্বর্তী সরকারের কিন্তু 6 মাস অতিক্রম হয়েছে জি এবং ডেভিল হান্ট এই যে অপারেশন, এটা বাস্তবায়ন হতে 6 মাস সময় লেগেছে। তো এই 6 মাসে সরকার কতটুকু ব্যর্থ অথবা কতটুকু স্বার্থ আর দেশকে একটা নতুন রূপ দিতে বা নতুন দিক নির্দেশনা দিতে বলে আপনাদের মনে হয়? আচ্ছা, যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার কাছে মনে হয় আসলে অপারেশন ডেভিল হান্টটা, না শুধু অপারেশন ডেভিল হান্ট না, আমি সার্বিক আচ্ছা সার্বিক পরিস্থিতির কথা বলছেন, তবু আমি এটাকেও একটু ইনক্লুড করি। আসলে এই অপারেশনটা আসলে আরো আগে শুরু করা উচিত ছিল। আরো আগে শুরু করলে হয়তো আরো অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এবং আরো অনেক এই যে মব উস্কানি বলেন, যাই বলেন, এইগুলো কিন্তু দমন করা সম্ভব হতো। কারণ দেখা যাচ্ছে যে এখন এই 6 মাস বা 7 মাস ধরে যতগুলো বিশৃঙ্খলা হয়েছে এই দেশে, বা যত রকম উস্কানিমূলক পোস্ট বলেন বা হচ্ছে বিতর্ক সৃষ্টি করা বলেন, এদের মধ্যে কিন্তু আসলে ওই সরকারের কর্মীদের কিন্তু একটা ইনফ্লুয়েন্স ছিল বা আছে। তো অবশ্যই আমি বলবো যে হ্যাঁ, ব্যর্থ তো অবশ্যই, আমি মনে করি ব্যর্থ। কারণ সময় আসলে যখন আমি বেশি নিয়ে ফেলছি একটা কাজ করতে, যে তখন আসলে ব্যর্থতায় আসবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে ব্যর্থতার কোনো প্রশ্ন আসতো না। বর্ণ আপনার মতামত এই ব্যাপারে? অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পূর্ণ হয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল দাবিগুলো কি ছিল। প্রথমত সংস্কার এবং বিচার, এই দুটোই কিন্তু আমাদের মূল দাবি ছিল। অবশ্যই। যাবতীয় কিছু সেই জায়গা থেকে সরকার সংস্কার কতটুকু করতে পারছে সেটা এখনো জনগণ দেখছে। মানে দৃশ্যমান কোনো সংস্কার আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। কিন্তু বলুন, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। মূলত আন্দোলনটা বা আন্দোলন পরবর্তী কিন্তু যতজন স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে, সবারই কিন্তু একটা আশা ছিল, স্বপ্ন ছিল যে পরিবর্তন। সেই পরিবর্তন আসলে 6 মাসে কতটুক আপনারা দেখতে পেয়েছেন? কারণ আমাদের মতে পরিবর্তনের আমরা যেটা আশা করেছিলাম বা জনগণ যেটা আশা করেছিল, যেটা এক্সপেক্ট করেছিল, সেই পরিবর্তনটা কিন্তু সেই অনুপাতে কিন্তু পরিবর্তনটা আসলে দেখা যাচ্ছে না। সেটা কি কারণ? আসলে আপনারা জানেন যে এই সরকার কিন্তু কোনো রাজনৈতিক দলের সরকার না। এই সরকার হচ্ছে ছাত্রদের প্রতিষ্ঠিত করা সরকার। আপনারা জানেন যে এই সরকার হচ্ছে 5 তারিখ পরবর্তী, বিপ্লব পরবর্তী আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত করা অন্তর্বর্তীকালীন সরকার। এবং এইখানে আমরা জানি যে সরকারের আসলে তৃণমূল পর্যায়ভাবে কোনো অ্যাক্সেস নেই, ওভাবে কোনো তাদের যোগাযোগটা নেই। সেই জায়গা থেকে আমি যদি মনে করি যে এই সরকার এখন পর্যন্ত অনেক জায়গাতে আসলে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং ব্যর্থ হয়েছে। তাহলে আপনি বলতেছেন ছাত্ররা একটি বিপ্লবী সরকার গঠন করতে পারেনি? না ভাই, দেখুন আসলে বিষয়টা হচ্ছে পরিবর্তনের কথা যেটা বলছেন, এখানে কিন্তু পরিবর্তন যদি আমি ধরি যে কিছু পরিবর্তন আছে যেগুলো হচ্ছে খুবই সূক্ষ্ম হয়, ওইটা আসলে অনেক ভালোভাবে অবজার্ভ না করলে বোঝা যায় না। আর কিছু পরিবর্তন আছে যেগুলো হচ্ছে হিউজ, মানে সবার চোখে পড়বে একবারে। সো সবার চোখে পড়ার মতো পরিবর্তন আনতে গেলে অবশ্যই আগে সূক্ষ্ম জিনিসগুলোতে নজর দিতে হবে। যেমন ধরেন, আমি যদি বলি যে পরিবর্তন আসলে কোথায় কোথায় আসছে, পরিবর্তন আসছে এই যে আমরা মতামত দিতে পারছি, আমরা কথা বলতে পারছি, যে কোনো জায়গায় যে আমি আমার
মনের কথা জানাতে পারছি যে না আসলে এটা আমার পছন্দ হচ্ছে না, আমি এটা এভাবে না এইভাবে চাই। এটা বলার জন্য কিন্তু কেউ এসে আমার কলার চেপে ধরছে না, বা কেউ কিন্তু রাতের বেলা ফোন দিয়ে থ্রেট দিচ্ছে না যে হ্যাঁ তুমি এই কথা বলছো, তোমাকে উঠাই নিয়ে যাব, এরকম কিন্তু হচ্ছে না। সো এইটা কিন্তু অনেক অংশে একদম নির্মূল হয়ে গেছে, যে মানুষ এখন যেটা চায় বা যেটা চাচ্ছে সেটা সে বলতে পারছে। যখন আন্দোলন করেন, জি, আর যখন মাঠে রাজপথে নেমে ফেসিস্ট সরকারের বিরুদ্ধে ফর্মার আপনার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যখন আপনারা এক প্রকার জি। যুদ্ধেই ছিলেন, একটা সিভিল ওয়ার ছিল, সেই সময় তো অবশ্যই আপনাদের কিছু একটা এক্সপেকটেশন ছিল যে 5 আগস্ট বা সরকার পতনের পর আগামী বাংলাদেশটা এমন হবে। সেই এক্সপেকটেশনটা কতটুকু ফুলফিল হয়েছে? আচ্ছা, সেই এক্সপেকটেশন আর দেখুন, আন্দোলন কিন্তু মূলত শুরু হয়েছিল কোটার জন্য। হ্যাঁ, কোটা থেকে আন্দোলন শুরু, তারপরে একটা পর্যায়ে যে সেটা কিন্তু শুধুমাত্র কোটাতে সীমাবদ্ধ থাকে নাই, কারণ আমাদের ভাই বোনদের উপরে নির্বিচারে গুলি করা হচ্ছিল, গুম করা হচ্ছিল, অত্যাচার করা হচ্ছিল। সো এইগুলা মূলত আসলে কেন করছিল? কারণ তারা জাস্টিসের জন্য কথা বলতে গেছে, তারা হক আদায়ের জন্য কথা বলতে গেছে, এবং তাদের কথা বলতে দেওয়া হয়নি, তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সো এই যে দেখেন, আন্দোলনের শুরুটা কিন্তু মূলত আসছে এখান থেকে, যে কেন আমাদের কথা শোনা হবে না, কেন আমরা কিছু বলতে পারবো না, কেন আমরা জাস্টিস পাবো না। সো ইয়েস, অবভিয়াসলি যদি আপনি এই জায়গাটা দেখেন, তো হ্যাঁ এই জায়গাগুলো পূরণ হয়েছে, তবে বৃহৎ স্বার্থে যে এক্সপেকটেশনসগুলো ছিল সেগুলো পূরণ হতে সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। এবং তৃণমূল পর্যায়েও আসলে আমাদের সেরকম কানেকশন থাকা লাগবে। add করতে চাই, সেটা হচ্ছে যে আপনি সাদমান যেটা বললেন যে আমরা আমাদের মতামতগুলো রাখতে পারছি, এবং এখন দেখবেন যে যে কোনো ছোট একটা ইস্যু নিয়েও মানুষ আন্দোলন করছে। Exactly. দেখবেন যে রেগুলার একটা কোথাও কোথাও আন্দোলন হচ্ছে, বিগত 6 মাসে মানে 6 মাসে মানে প্রত্যেক Exactly. জায়গায় মানুষ তাদের দাবি দাওয়াগুলো সরকারকে জানাতে পারছে, বলতে পারছে। কিন্তু বিগত আওয়ামী লীগের সময় কিন্তু মানুষ সেটা পারেনি, মানুষ তাদের কথাগুলো মানে সেটা সাহসী আসে না। কথাগুলো তাদের গলা চেপে দেওয়া হচ্ছে কথা বলতে গেলে, কিন্তু এখন পারছে। এটা একটা বিশাল বড় পরিবর্তন বলে মনে করি, যে মানুষ তাদের কথাগুলো বলতে পারছে, তাদের দাবিগুলোর পক্ষে সে দাঁড়াতে পারছে। তারপর আরেকটা কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে 6 মাস হলো আসলে ভাবে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না কেন। আসলে দেখুন, বিগত সময়গুলোতে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রের প্রতিটি কাঠামো কেমন ভাবে দূরীকরণ করেছে, এমন ভাবে মানে কি বলে ধ্বংসযজ্ঞ করেছে, সেই জায়গা থেকে আসলে এইটা আসলে সমাজে খুব একটা মানে পসিবল না একটা রাষ্ট্রকে মানে মেরামত করা, একটা নতুন করে তৈরি করা। তো সেই জায়গা থেকে মনে হয় যে সরকার অবশ্যই তার জায়গা থেকে চেষ্টা করছে, এবং চেষ্টা করা হচ্ছে, এবং আশা করি তারা একটা যৌক্তিক সংস্কার, যেটা আর কি যৌক্তিক সংস্কার, যতটুকু সংস্কার দরকার এই মুহূর্তে ততটুকু সংস্কার করবে, এবং জনগণের যে কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা যে বর্তমান আওয়ামী লীগের বিচার, সেটা নিশ্চিত করবে। কারণ আপনারা জানেন যে এই সরকার কিন্তু আমাদের ছাত্র জনতা রক্তের উপর প্রতিষ্ঠিত হওয়া সরকার ছিল। আপনারা জানেন যে শুরু থেকে আমরা এখন পর্যন্ত যতগুলো সংস্কারের কথাই বলেছি না কেন, যতগুলা যৌক্তিক দাবি নিয়ে আসছি না কেন, রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান পরিবর্তন থেকে শুরু করে জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া থেকে শুরু করে অনেক দাবি নিয়ে কিন্তু আমরা আসছি, কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু আমাদের বাধার সম্মুখীন হতে হয়েছে, সেটা আপনারা ভালো করে জানেন। সে বাধাটা ছিল হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম একটা রাজনৈতিক দল, সেটা আপনারা জানেন। তো আমার মনে হয় যে তারা যদি এই মুহূর্তে মানে আমাদের সাথে কোনোভাবে সাপোর্টিভ আচরণ না করে, তাহলে হয়তো এই যৌক্তিক সংস্কারটা সম্ভব না। এবং আমার মনে হয় যে এই সংস্কারে দেশের প্রতিটি দল মত মানুষের এগিয়ে আসা উচিত, এবং এই সংস্কারে সরকারকে সহযোগিতা করা উচিত। এখন একটু আগে সাদমান মেনশন করলেন যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন বা কোটা ইস্যু থেকে, এবং পরবর্তীতে আসলে 5 আগস্ট আস্তে আস্তে এটা এক দফা এক দাবিতে পরিণত হয়, যে শেখ হাসিনার পদত্যাগ। এই যে শেখ হাসিনার পদত্যাগের যে আন্দোলনটা, যে এক দফা এক দাবি এক, এই আন্দোলনটা কবে এবং কখন শুরু হয়, এবং আমাদের যে সরকার প্রধান আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি প্রেস বিজ্ঞপ্তিতে অথবা ক্যামেরার সামনে বলেছিলেন যে এই পুরো আন্দোলনের পিছে একটা মাস্টার মাইন্ড, একটা মাস্টার প্ল্যানিং কাজ করেছে। তো মূলত প্রথম থেকে কি ছাত্রদের অথবা আন্দোলনকারীদের এটাই আশা লক্ষ্য ছিল যে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দমন করতে হবে, এবং এক দফা এক দাবিতেই নিয়ে যাবে আসলে মূল আন্দোলনটাকে? এবং এই যে মাস্টার মাইন্ডের কথা বলা হচ্ছে, এই মাস্টার মাইন্ডটা আসলে কারা?
আচ্ছা, এবং কাদেরকে ইঙ্গিত করা হচ্ছে? বুঝতে পেরেছি। আচ্ছা, বিষয় হচ্ছে যদি আপনি এই ঘটনা বা এই প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে কিন্তু আসলে পুরো আন্দোলনটাকে আসলে একটু অ্যানালাইজ করতে হবে কয়েকটা ভাগে। দেখুন, 1 তারিখ থেকে যে আন্দোলন শুরু হয়েছে, কোটা বিরোধী আন্দোলন, সেটা কিন্তু 16 জুলাই যাওয়ার পরে যখন আবু সাইদ হত্যা হয়, হ্যাঁ, তারপরে কিন্তু জিনিসটা আরো বেশি স্প্রেড করে এবং ঢাকায়, বিশেষ করে ঢাকা শহরে যখন হলগুলা খালি করে দেওয়া হয়, তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও আসলে মাঠে নেমে পড়ে এবং মাঠে যখন নেমে পড়ে, এর মাঝে কিন্তু আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়ক যারা ছিলেন তাদেরকে কিন্তু গুম করা হয় বা ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে বলানো হয় যে আসলে আমরা আন্দোলন প্রত্যাহার করছি। কিন্তু সেখানেও কিন্তু তারা সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন যে তারা জিম্মিরত অবস্থায় এই প্রচারটা করতেছেন বা এই ঘোষণা দিচ্ছেন। কিন্তু সার্জিস আলম উনি কিন্তু অলরেডি একবার ভিডিও ইন্টারভিউতে এটা বলেছে যে তারা কোনো সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেনি, তারা কোনো সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে নাই। আচ্ছা, আচ্ছা, এটা আমার জানা ছিল না, দুঃখিত। তবে ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করলেও আমরা যারা ছিলাম, আমরা যারা তখন আন্দোলনকারীরা ছিলাম, সারা বাংলাদেশের মানুষ তাদের এই যে মানে বডি ল্যাঙ্গুয়েজটা, সেটাকে সাইন্স ধরে নিয়েছে। মানে বিষয়টা যে তারা ইচ্ছে করে আপোষ করেনি, তাদেরকে জোর করে মানে বিষয়টা থাকে না এরকম যে একটা মানুষ যখন একটা জিনিস নিয়ে কথা বলতেছে, ওইটা তো আমরা দেখতেছি, হঠাৎ করে যখন চেঞ্জ দেখি তখন আমাদের মনে খটকা লাগে এবং সেটাই হয়েছে। আমাদের প্রত্যেকের মাঝে মনে খটকা জাগছে যে আচ্ছা ঠিক আছে, এখানে সামথিং ইজ রং। তো ওইটা থেকে কিন্তু আসলে আমাদের মধ্যে আরো বেশি আগুন জ্বলে ওঠে। প্রথম দিকে বিষয়টা শুধুমাত্র ছিল যে হাসিনা সরকার এরকম আমাদের এই দাবিগুলো মেনে নিবে এবং মেনে নেওয়ার পরে হয়তো বা একটা সাধারণ ক্ষমা চাবে, যেখানে হচ্ছে জনতা পরে আবার আস্থা ফিরে পাবে। কিন্তু সে তার দম্ভের কারণে এবং সে তার বিগত সময়ের কৌশল অবলম্বন করতে যে সে কিন্তু আসলে ধরা খেয়েছে, যার জন্য প্রথমে কিন্তু 9 দফা একটা দাবি দেওয়া হয়েছিল। 9 দফা দাবি যেটা দেওয়া হয়েছিল আমরা জানতাম, সেটাকেও কিন্তু পরে বিকৃত করা হয়েছে এবং বিকৃত করার মাঝখানে ওখানে কিন্তু মানে একটা জায়গায় বলেছিল, যতদূর আমার মনে পড়ে, যে কোটার যে বিষয়টা, যে কোন গ্রেডের কোটা বাতিল হচ্ছে বা কি হচ্ছে, এটা কিন্তু স্পেসিফিক ভাবে মেনশন করা ছিল না। সো অনেকগুলো আসলে লুপ হোলস তৈরি করছিল। তো এইটারই মাঝে যখন দেখা গেল যে আমাদের যে দাবি দেওয়া দফা, তারা হচ্ছে ওইটা মানবে বলেও না মেনে সেটাকে বিকৃত করে দিচ্ছে এবং আমাদের চিন্তা চেতনাকে আসলে ব্যাহত করছে, তখন কিন্তু সেটা আর শুধুমাত্র ওই কোটা বিরোধী বা 9 দফার মধ্যে আর থাকেনি, সীমাবদ্ধ থাকা সম্ভব ছিল না। কারণ নির্বিচারে যেভাবে আসলে মানুষকে হত্যা করা হয়েছে, এই যে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে ইউএন যে হিউম্যান রাইটসের রিপোর্ট, ওইখানে কিন্তু বলা হয়েছে যে প্রায় 1400-র উপরে মৃত্যুর সংখ্যা এবং হাজার হাজার আহত। এমন অনেক আহত সংখ্যা আছে, হয়তোবা মাইনর ইনজুরি, কিন্তু তারাও আহত হয়েছে। তো এত সংখ্যক মানুষকে যখন আপনি নির্যাতন করবেন, অত্যাচার চালাবেন, তারা কি বসে থাকবে? মোটেও না। ওই সরকারের পতন তো করে ছাড়বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির যে দুটো অফিস, রূপায়ণ টাওয়ারে, বাংলা মোটর, রাজধানী বাংলা মোটরের মতো এরিয়াতে, সেইটার ফান্ডিংটা একটু আমি করতে চাই। আপনারা জানেন যে আমাদের যে এক দফার মূল লক্ষ্য ছিল যে চাকরিবাড়ি ব্যবস্থা বিরোধী দ্রুত রাজনৈতিক বন্দোবস্ত, এবং আমরা তরুণরা যেহেতু একটা জায়গায় দখল করে আছি এবং আমরা এই 24 গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, তো সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং আমরা চাই দেশের রাজনীতিতে অংশগ্রহণ করে একটা সিস্টেম বদলাতে এবং একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে। তো আপনি যেটা বললেন যে আমাদের যে রূপায়ণ টাওয়ারে আমাদের যে কেন্দ্রীয় অফিস, সেটার বাসা ভাড়া এবং হচ্ছে আনুষঙ্গিক যে খরচ, সেটা কিভাবে আসে, তবে আমি যতটুকু জানি এটা হচ্ছে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা চায় ছাত্ররা পলিটিক্যাল ভাবে অগ্রসর হোক, ছাত্ররা দেশের একটা ভূমিকা রাখুক। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে, অনেক যারা আমাদেরকে নানাভাবে আমাদেরকে হেল্প করে থাকে, আমাদেরকে ফান্ডিং। এই শুভাকাঙ্ক্ষীরা কি রাজনীতি দিয়ে পরিচালিত? এখন পর্যন্ত না, তারা নিরপেক্ষ জায়গা থেকেই আমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে এবং হয়তো ভবিষ্যতে দিবে। এবং আপনি জানেন কিনা জানি না, বাংলাদেশে মানে বিশাল সংখ্যক মানুষ কিন্তু এখনো চায় যে এই যে তরুণরা যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, এরা দেশের রাজনীতিতে একটা বড় ভূমিকা রাখুক এবং মানে কি বলে এটাকে, তথাকথিত যে রাজনীতি আছে সেটা বাইরে গিয়ে তারা নতুন কিছু
করে দেখার জনগণের জন্য। কিন্তু বর্ণ আমার প্রশ্ন হচ্ছে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু ছাত্রদের একটা সংগঠন, এবং আপনি বলছেন যে কোনো রাজনৈতিক দলের বা কোনো রাজনীতি ওরিয়েন্টেড কোনো ফান্ডিং আসছে না, এইটা নিয়ে কিন্তু আজকে অনেকদিন ধরে অনেক প্রশ্ন উঠছে। বারবার গণমাধ্যম কর্মীরাও কিন্তু এরকম বারবারই প্রশ্ন করছে। আর এটা নিয়ে যে একটা স্বচ্ছতা, এই স্বচ্ছতাটা এখন পর্যন্ত কেন আসেনি? আপনারা জানেন আমরা এখন পর্যন্ত কিন্তু অ্যাপোলিটিক্যাল সংগঠন হিসেবে আছি জুলাই থেকে। তবে আপনারা শুনেছেন বা অবগত আছেন যে এই ফেব্রুয়ারির মধ্যেই আমাদের তরুণদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করার কথা আছে এবং সেইভাবে আমরা আগাচ্ছি, আমাদের সেই প্রসেসিং চলছে। তবে আমরা আশা করছি যে এই যে স্বচ্ছতা, যে জবাবদিহিতা, সেটা আমরা যখন পলিটিক্যাল পার্টি গঠন করব তখন হয়তো সেটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে উপস্থাপন করবে। কিন্তু আপনাদেরকে মনে হয় না এই জবাবদিহিতা আসা উচিত ছিল 6 মাসে? এটা অবশ্যই আসা উচিত ছিল, অবশ্যই আসা উচিত ছিল। আপনি যেটা বললেন যে আনুষঙ্গিক যে কর্মীরা আছে তাদেরকে কিভাবে বেতন দেওয়া হয় কিংবা তাদেরকে কিভাবে চালনা করা হয়, তো এই জায়গা থেকে আপনারা জানেন আমাদের বৈষম্য বিরোধী অফিসে সর্বোচ্চ একজন অফিস সহায়ক আছেন, যে হচ্ছে বিনা বেতনে বিনা পরিশ্রমে সে হচ্ছে সংগঠনকে সময় দিচ্ছে। কারণ আমরা যারা এখন পর্যন্ত এই সংগঠনে আছি, যারা ভালোবেসে এবং ভালোবাসার জায়গা থেকে আমরা কিন্তু মানে খুব সময় দিয়ে যাচ্ছি এখন পর্যন্ত আমাদের সংগঠনকে ভালোবাসে, কারণ এটা আমাদের নিজেদের সংগঠন। ওইভাবে বেতনমাফিক কোনো কর্মী আমাদের সংগঠনে এখন পর্যন্ত নাই। এবং আমাদের যে দপ্তর সেল আছে, যেখানে আমাদের 4 জন সদস্য আছে, 4 থেকে 5 জন, তারাও কিন্তু বিনা বেতনে সারাদিন এখানে কাজ করছেন এবং একটা নির্দিষ্ট সময় সংগঠনকে দিচ্ছেন। তবে মনে করি যে নতুন করে আসলে এখানে এই প্রশ্নের কোনো মানে খোঁজার কোনো ইয়ে নেই। আচ্ছা দেখুন, যেটা বললেন যে আসলে হয় না, অসৎ উপায়ে ইনকাম করার টাকা আসলে ঢালার জন্য তো একটা জায়গা লাগবে। তো বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে তারা ঢেলেছে। তো গাড়ি 50 লাখ টাকার গাড়ি আসলে কম, যেটা দেখা গেছে, কিন্তু দেখা যায়নি যা, সেটা কিন্তু অনেক কিছু আছে। মূলত এর জন্য কিন্তু হাসপাতাল এবং সার্ভিস ওনাকে নিয়ে কিন্তু আমরা এটা সেটা আমরা বুঝতে পারছি, এবং সেই জায়গা থেকে কিন্তু এই বিতর্কের সৃষ্টি, এই প্রশ্নের সৃষ্টি বুঝতে পারছি। যদি আমরা বিগত বছরগুলোতে ছাত্র সংগঠনের নেতারা যেভাবে চলেছে ওটাই যদি আমরা এক্সপেক্ট করতাম, তাহলে কিন্তু এই প্রশ্নটা করতাম। কিন্তু আপনি কি একটা জিনিস ভেবে দেখেছেন যে আসলে ওই যে সাদ্দাম ইনানের সময় এইভাবে যে আপনি জিজ্ঞেস করতেছেন, ওইটা কি আপনি মানে তখন পারতেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। দেশ কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং আসলে দেশ যখন পরিবর্তন হচ্ছে তখন আমি মনে করি যে আমাদের সকলেরও একটু চিন্তা ভাবনাকে পরিবর্তন আনা উচিত, সেই স্ট্রাকচার থেকে বেরিয়ে আসা উচিত, যেটা ফ্যাসিস্ট সরকার আসলে 16-17 বছর ধরে আমাদের মধ্যে ইমপ্ল্যান্ট করেছে। তো সেই স্ট্রাকচার থেকে কিন্তু ছাত্রদেরও বের হয়ে আসতে হবে। অবশ্যই সেটাও একটা কথা। অবশ্যই। এবং এখন এই টপিকটা থেকে আমরা বের হয়ে এখন আমরা যাই হচ্ছে আপনাদের ছাত্র পার্টির গঠনের ব্যাপারে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ছাত্ররা একটা পার্টি গঠন করেছেন বা করছেন, যেটা খুব শীঘ্রই আপনারা ঘোষণা দিবেন। এবং বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে নাহিদ ইসলাম, যিনি উপদেষ্টা দায়িত্ব পালন করছেন, আইসিটি উপদেষ্টা, তিনি এটার প্রধান হিসেবে থাকবেন। এই ব্যাপারটা যদি একটু আলোকপাত করতেন। আচ্ছা, আপনারা জানেন যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং তারা একটা বড় জায়গা দখল করে আছে বর্তমান তরুণ রাজনীতির এই ভূমি বাংলাদেশের রাজনীতি। এবং আপনারা জানেন এই যে 5 তারিখ পরবর্তী সময়গুলোতে কিন্তু বাংলাদেশের তরুণেরা অনেক বেশি পজিটিভলি মানে ভাবছে এই তরুণ রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতি, এবং তারা ইচ্ছে করে এগিয়ে আসছে যে তারা এই নতুন বাংলাদেশের রাজনীতিতে সামিল হতে চায়। সেই জায়গা থেকে আমরা যারা আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা, আমরা আসলে শুরু থেকে চেয়েছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাজনৈতিক দলগুলো আছে, এর বাইরে গিয়ে তারা হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি, মানুষগুলো যে স্বপ্ন দেখেছে, এবং এতগুলো মানুষ এই যে শহীদ হয়েছে, তারা তো এমনিতে শহীদ হয়নি, তাদের অনেক স্বপ্ন ছিল, তাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। সে আশা আকাঙ্ক্ষা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। এটা কারা বাস্তবায়ন করবে? এটা বাস্তবায়ন করবে এই তরুণ রাজনীতিবিদ এবং তরুণ বাংলাদেশের বিপ্লবীরা। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের একটা নতুন রাজনৈতিক দল থাকা উচিত এবং আমরা একটা ঘোষণা হবে থাকা উচিত, এবং আমরা আসলে রাজনৈতিক দলের মাধ্যমে দেশ এবং যে সমাজ আছে, যে মানুষ আছে, সবার কাছে আসলে
পৌঁছে যেতে চায়, তাদেরকে নিয়ে কাজ করতে চায়, এবং মানে বৃহত্তরভাবে যদি বলি, আমাদের সমাজের বা রাষ্ট্রের যত অনিয়ম অনাচার এবং যত কুশলতা আছে সেগুলোকে আসলে ছাপিয়ে একটা জনকাঙ্ক্ষিত একটা হচ্ছে সুন্দর সুস্থ একটা রাজনীতির ধারা আসলে প্রবর্তন করতে চাই। মানে সহজ কথায় বলতে গেলে যে আসলে আমাদের দেশ তো আসলে গণতান্ত্রিক দেশ। তো গণতন্ত্র বলতে আসলে আমরা কি বুঝি? গণতন্ত্র বলতে এটাই যে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, যে সরকার কিন্তু আসলে নিজের জন্য না, জনগণের জন্য। জনগণ যেটা বলবে সরকার সেটা করতে বাধ্য, এবং জনগণের স্বার্থে দেশের উন্নয়ন করতে হবে এবং দেশের সংস্কার আনতে হবে সব জায়গাগুলোতে। তো এই যে চিন্তা, এই চিন্তাটা প্রতিষ্ঠিত করার জন্যই মূলত আসলে আমরা তরুণরা এই রাজনীতিতে প্রবেশ করতে চলেছি, এবং এই যে গতানুগতিক যে রাজনৈতিক চিন্তা চেতনা বা যেগুলা হয়ে আসছিল দেশে, সেটা থেকে বের হয়ে আমরা নতুন কিছু এই দেশের জন্য আনতে চাচ্ছি। একই সঙ্গে কিন্তু আসিফ মাহমুদও এরকম একটি ইঙ্গিত দিয়েছেন যে উনিও পদত্যাগ করতে পারে। আমরা যতটুকু জানি বা যতটুকু শুনেছি নিউজ মিডিয়া থেকে, যে আসিফ মাহমুদ বা আমাদের আরো একজন উপদেষ্টা আছেন মাহফুজ আলম, তারা পরবর্তী সময়ে বা আরেকটু স্টে করে তারপর পদত্যাগ করবে। এবার একটা প্রশ্ন যেটা খুব রিসেন্টলি হয়ে গেল, ধানমন্ডি 32-এর যে কর্মসূচিটা, 32 ভাঙার যে কর্মসূচি ছাত্ররা রাখবে এবং ছাত্রদের ব্যানারে কিন্তু মূলত পুরো কর্মসূচিটা পালন হয়। তো এই যে 32-এর কর্মসূচি, এটা আসলে কোত্থেকে এটা উদ্ভব এবং কেন এটা এই ডাক, এই মার্চ টু ধানমন্ডি 32, এই ডাকটা কেন? আচ্ছা, এইটা আসলে আমার কাছে এক্সাক্ট কোনো উত্তর নেই, তবে আমাদের কাছে কর্মসূচিটা কিন্তু হয়েছে ছাত্রদের ব্যানারে। হ্যাঁ, সেটা আমি জানি, সেটা আমি শুনেছি। আচ্ছা, আসলে ছাত্রদের ব্যানারে বলতে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল কোনো কর্মসূচি এটা ছিল না, এটা ছিল প্রতিটি ছাত্র জনতার। জি জি, আমি সেটাই বললাম, ছাত্রদের ব্যানারে বলতে ছাত্রদের। আর এখানে আপনারা কি বলবেন আমি জানি না, ছাত্রদেরকে ঢাল বানিয়ে বলেন আর যাই বলেন, ছাত্ররা এটা লিডে ছিল। এখানে ফ্যাসিবাদ বিরোধী অনেকগুলো ছাত্র সংগঠন ছিল, যারা হচ্ছে আপনারা জানেন যে এটা কেন হয়েছে এবং কেন মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচি দেওয়া হয়েছিল। সেটার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ শরীয়তের সরকার যে বিগত জুলাই মাসে যে গণহত্যা বাংলাদেশে চালিয়েছে এবং 2000 মানে মায়ের সন্তানকে হত্যা করেছে, হাজার হাজার মানুষ আহত করেছে, এত মানুষকে খুন করছে, সেই অনুতপ্ত বোধ তার এখন পর্যন্ত নাই। কিন্তু সেদিন ফেসবুক লাইভে এসে জাতির উদ্দেশ্যে এবং তাদের যে ছাত্র সংগঠন তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। একটা নির্লজ্জ ফ্যাসিস্ট কতটা অনুতপ্ত বোধ না হইলে, কতটা নির্লজ্জ হইলে সেই কাজগুলো করতে পারে, যে এখন পর্যন্ত যার বিচার হওয়ার কথা তার বিচার হচ্ছে না, কিন্তু সে উল্টো এসে তার নিজের পক্ষে ছাপাই গেছেন। এবং মানে বিষয়টা হচ্ছে আফসোস তো নেই, তার উপরে এতই নির্লজ্জ যে সে জানে যে সে যদি এরকম বক্তব্য দেয় বা বয়ান দেওয়ার কথা বলে, দেশে কিন্তু একটা মানে হুল্লোড় পরিবেশ সৃষ্টি হবে বা যে কোনো কিছু হতে পারে। তাহলে সে যদি আসলে সত্যিই এমন একজন ব্যক্তি হয়ে থাকতো যে কিনা দেশের উন্নতি চাইতো, উন্নয়ন চাইতো, তাহলে কিন্তু সে এই ধরনের মানে কর্মসূচি বা হচ্ছে লাইভে আসার চিন্তা করতো না। বলেন, তার যে এই লাইভে আসার বা বক্তব্য দেওয়ার পিছের যে কারণটা, সেটা কিন্তু বাস্তবায়ন হয়ে গিয়েছে। যদি আপনি এটা বলেন যে দেশে একটা অস্থিতিকর পরিবেশ সৃষ্টি করা, সে তো এটাই চায় না, সেটা কিন্তু সেটাই সে চেয়েছে, সেটা কিন্তু হয়েছে। সেটা যদি হয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন দেশকে স্থিতিশীল রাখতে পারলো না? একটা ব্যাপার বলি, আপনি যেটা বললেন যে আমরা কেন 6 মাস পর ধানমন্ডি 32 ছাত্র জনতা, আমরা না ছাত্র জনতা কেন তারা হচ্ছে 32কে গুড়িয়ে দিয়েছে, সেটা প্রেক্ষিতে আপনারা জানেন। এটা কিন্তু চাইলে 5 তারিখে পারতো, 5 তারিখ পরবর্তী সময় পারতো। 5 তারিখও কিন্তু আগুন কিছু ঘটনা হয়েছে, ঘটনা হয়েছে, কিন্তু ঘুরে দেওয়া বুলডোজার। আমরা যতটুকু এখানে আমি ছিলাম, ইভেন এই যে আগুন দেওয়া হলো 5 তারিখের পরবর্তী 6 থেকে 7 তারিখ ধানমন্ডি 32টা আমরা ইউলেভের শিক্ষার্থীরাই পরিষ্কার করেছি, আমাদের টিমগুলো পরিষ্কার করেছি। আপনারা জানেন না জানি না, আমরা নিজেরাই এটাই পরিষ্কার করেছি এবং হচ্ছে যথাযথভাবে রেখে দিয়েছি। আমরা কিন্তু চাইলেটাকে তখনই ভাঙচুর করতে পারতাম, করি নাই। কিন্তু যে আওয়ামী লীগ এখনো নির্লজ্জের মতো বিচার না হওয়া পর্যন্ত, তারা এখন পর্যন্ত নির্লজ্জের মতো তাদের সাফাই গেছেন, তারা ছাত্র জনতাকে এখনো থ্রেট দিচ্ছেন, সেই জায়গা থেকে ছাত্র জনতা নিশ্চয়ই বসে থাকবে না। জনতা দেখিয়েছে কিভাবে সমাজ, তারা ভেবেছে ছাত্র জনতা এখন বোধহয় ঐক্যবদ্ধ নেই, কিন্তু ছাত্র জনতা এখন পর্যন্ত ঐক্যবদ্ধ আছে, সেটাই তারা 32 নম্বরে দেখিয়েছে।
এবং আমি মনে করি যে বিগত পরবর্তী সময়গুলোতে যদি কখনো এরকম আর দুঃসাহস এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা দেখায়, তাহলে হয়তো এই বিপ্লবী ছাত্র জনতা আরো বড় কোনো স্টেপ নিতে বাধ্য হবে। ঠিক আছে বলো সাদমান, আজকের মতো এখানেই শেষ করছি। যদি আপনাদের দুজনের কোনো বার্তা থাকে জাতির উদ্দেশ্যে অবশ্যই দেবেন। thereportlive.com কে ধন্যবাদ আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং জাতির উদ্দেশ্যে আমাদের একটা কথা থাকবে, এই মুহূর্তে দেশে যে অরাজকতা চলছে, যে মানে কিছু নৈরাজ্য চলছে, সেটা থেকে আসলে আমাদের বেরিয়ে আসা উচিত এবং সামগ্রিক স্বার্থে এই সরকারকে আমাদের সাপোর্ট দেওয়া উচিত এবং সরকারের যে চলমান প্রক্রিয়া, যে সংস্কারের জন্য আমাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। বিশেষ করে আমি এখানে আহ্বান জানাবো আমাদের যে রাজনৈতিক দলগুলো আছেন, যারা বিগত 17 বছর আমাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন এবং এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের কাঁধে কাঁধ রেখে একসাথে আমরা আন্দোলন করেছি, তারা এই মুহূর্তে আসলে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকারের সাথে থাকুন এবং সরকারকে সাপোর্ট দিন। এবং আমরা একটা যৌক্তিক সংস্কার এবং বিচারের মধ্য দিয়েই আগামী বাংলাদেশকে দেখতে চাই, যে বাংলাদেশ হবে সুস্থ এবং সুন্দর। জাতির উদ্দেশ্যে আসলে বলার মতো কিছু নেই, তবে অনুরোধ আছে একটা, যেটা হচ্ছে আপনারা যেখানে থাকুন, যেভাবে থাকুন, সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। সেটা কোনো রাজনৈতিক দল হোক কিংবা কোনো ছাত্র শক্তি হোক। কোনো ছাত্রর মধ্যেও যদি দেখেন সমস্যা আছে, সেখানে নির্মূল করবেন। কারণ আপনি যখন একটা সমস্যা ছাড় দিবেন, ছোট সমস্যা, এটা কিন্তু আস্তে আস্তে বড় হবে। সো বাংলাদেশকে যদি আসলে আমরা সুষ্ঠু আর সুন্দরভাবে ভবিষ্যতে দেখতে চাই, তাহলে আমাদেরকে অন দ্য স্পট আওয়াজ তুলতে শিখতে হবে এবং সংস্কার সাথে সাথে করতে হবে, দেরি করা যাবে না। ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে এই বলে আজকে আমাদের বিশেষ অনুষ্ঠানটি আমরা শেষ করছি। দ্য রিপোর্ট.লাইভ এর সঙ্গেই থাকুন, সাথেই থাকুন, সুস্থ থাকুন।